শিক্ষার্থী, বাজার পড়া বাংলাদেশের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হলো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের বেতন মজুরি সম্পর্কে। বেতন মজুরি কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা আলোচনা করব। পরবর্তী এর আগে আমরা দুটো ক্লাসে আলোচনা করেছিলাম বেতন ও মজুরি কিভাবে নির্ণয় করতে হয়। তা আমরা আজকে আলোচনা করব আবার কিভাবে বেতন মজুরি আলোচনা করা হয়। আজকে আলোচনা বেশিরভাগ লক্ষ্য করবো তোমরা যে আছে ওভারটাইম। প্রিয় শিক্ষার্থী, এখানে আছে ওভারটাইম সম্পর্কে আমরা বেশি আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে প্রশ্ন তুলেছি এখানে লক্ষ্য করে তোমরা ব্ল্যাকবোর্ডে খাতায় লিখে দিতে পারো। তা আছে কি এখানে প্রিয় শিক্ষার্থীরা দেখো, রশিদ মিনারের কারখানায় 60 জন শ্রমিক প্রত্যেকে সপ্তাহে 48 ঘন্টা কাজ করে। তাহলে কি হলো, রশিদ মিনারের কারখানায় 60 জন শ্রমিক প্রত্যেকে সপ্তাহে 48 ঘন্টা কাজ করেন। তারা ঘন্টা প্রতি 12 টাকা করে স্বাভাবিক মজুরি পান। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, কয়জন শ্রমিক কাজ করে কারখানায়? 60 জন শ্রমিক। কয় ঘন্টা সপ্তাহে কয় ঘন্টা কাজ করে? 48 ঘন্টা কাজ করে। এটাই স্বাভাবিক কাজ বা কর্মঘন্টা। তারা ঘন্টা প্রতি কয় টাকা করে পাবে? 12 টাকা করে স্বাভাবিক মজুরি পান। তারপরে শিক্ষার্থীরা, তো মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে কারখানা 65 ঘন্টা চালু থাকে। কয় ঘন্টা চালু থাকে প্রিয় শিক্ষার্থীরা? 65 ঘন্টা। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, তাহলে এখানে স্বাভাবিক কর্মঘন্টা কত ছিল? সপ্তাহে 48 ঘন্টা ছিল। কত ছিল? 48 ঘন্টা। তারা কাজ করছে কয় ঘন্টা? 65 ঘন্টা। কাজ করছে কয় ঘন্টা? 65 ঘন্টা। তাহলে এখানে স্বাভাবিক কর্মঘন্টা হলো 48 এবং মোট কাজ করছে 65। এই যে বেশি যে কাজ করছে এটাই হলো ওভারটাইম। এটা হলো কি? ওভারটাইম। তাহলে এখানে স্বাভাবিক মজুরি হার বলছে ওভারটাইম মজুরি হার স্বাভাবিক মজুরির দ্বিগুণ। তাহলে স্বাভাবিক মজুরি হার কত ছিল? 12 টাকা। কয় টাকা ছিল? 12 টাকা। সেই ওভারটাইমটা কয় ঘন্টা? 1 ঘন্টা কয় টাকা করে পাবে সেটা বলছে স্বাভাবিক মজুরির দ্বিগুণ। স্বাভাবিক মজুরির দ্বিগুণ অর্থাৎ 12 গুণ 2 অর্থাৎ 24 টাকা। তাহলে ওভারটাইমে ঘন্টা প্রতি কয় টাকা পাবে? তারা 24 টাকা করে পাবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এরপর বলছে কি, শ্রমিকগণ নিয়মিত মজুরির 40% বাড়ি ভাড়া, 25% যাতায়াত ভাতা এবং 5% চিকিৎসা ভাতা পান। পক্ষান্তরে শ্রমিকগণ স্বাভাবিক মজুরির 10% প্রভিডেন্ট ফান্ডে এবং 2.5% কল্যাণ তহবিলে দান করেন। তো শ্রমিকদের স্বাভাবিক মজুরি থেকে অগ্রিম প্রদেয় মজুরি বাবদ, এগুলো হচ্ছে স্বাভাবিক মজুরি থেকে অগ্রিম প্রদেয় মজুরি বাবদ জনপ্রতি 5 টাকা করে। কয় টাকা করে? জনপ্রতি 5 টাকা করে। এবং আয়কর বাবদ জনপ্রতি 3 টাকা করে কর্তন করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো, এখানে আমাদের উপার্জন বলতে বেতন মজুরি নির্ণয় করতে গেলে আগে প্রথমত নির্ণয় করতে হয় মোট মজুরি। মোট মজুরি বা বেতন। তো মোট মজুরি বেতন কি আছে? উপার্জন, যে উপার্জনগুলি হবে সেটাকে বলা হবে মোট মজুরি বা বেতন। মোট এখানে উপার্জন কি কি আছে দেখেন প্রিয় শিক্ষার্থীরা, আছে বাড়ি ভাড়া ভাতা আছে, যাতায়াত ভাতা আছে এবং চিকিৎসা ভাতা আছে। কয়টা? 3টা। এবং স্বাভাবিক মজুরি আছে একটা। এই মোট হলো এখানে 4টা। উপার্জন কয়টা হলো? 4টা। আর পক্ষান্তরে কর্তন আছে কয়টা? প্রভিডেন্ট ফান্ডে কয়টা করছে? 10% করছে এবং কল্যাণ তহবিলে করছে 2.5%। 2টা। এবং অগ্রিম প্রদেয় মজুরি বাবদ জনপ্রতি 5 টাকা এবং আয়কর বাবদ হলো 3 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কর্তন বাবদ কয়টা আছে? প্রভিডেন্ট ফান্ড একটা আছে, কল্যাণ তহবিল একটা আছে এবং প্রদেয় অগ্রিম মজুরি বাবদ আছে একটা এবং আয়কর বাবদ আছে একটা। তো 1 2 3 4টা। তো কর্তন কয়টা হলো আমাদের? এখানে 4টা। তো উপার্জন আমাদের হলো মোট হলো কি, বাড়ি ভাড়া, যাতায়াত ভাতা এবং চিকিৎসা ভাতা এবং স্বাভাবিক মজুরি। এই হলো 4টা। পক্ষান্তরে আছে কর্তন আছে কয়টা? 4টা। প্রভিডেন্ট ফান্ড একটা, কল্যাণ তহবিল একটা এবং প্রদেয় মজুরি অগ্রিম বাবদ একটা আছে, আয়কর আছে। এই হলো 4টা 8টা। তো 5 নম্বর বলছে কি, শ্রমিকদের ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী, কি বলছে? শ্রমিকদের ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয় করো। তো আমরা এখানে কম নম্বর পড়ব। কি বলছে? শ্রমিকদের ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয়। তাহলে আমরা সূত্র লিখতে পারি, ওভারটাইম মজুরি সমান ওভারটাইম ঘন্টা গুণন ওভারটাইম মজুরির হার
মজুরির হার গুণন শ্রমিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা ওভারটাইমটা কিভাবে নির্ণয় করবো আমরা দেখো, ওভারটাইম ঘন্টা, ওভারটাইম মজুরির হার গুণন শ্রমিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থী দেখো ওভারটাইম ঘন্টা কত আছে এখানে, এটা ছিল স্বাভাবিক ছিল কত 48, কাজ করছে কত 65, কাজ করলে কত 65, 65 ঘন্টা বিয়োগ 48 ঘন্টা সমান সমান হলো 13, 17 ঘন্টা কোয়ার্টার। তাহলে ওভারটাইম বলছে মজুরির হারের দ্বিগুণ, মজুরির হারের দ্বিগুণ। তো মজুরির হার দ্বিগুণ কত বলছে, স্বাভাবিক মজুরির হার কত ছিল 12 টাকা, আর এখানে দ্বিগুণ হয়ে গেছে 12 দুগুণ 24 টাকা, 24 টাকা। আর শ্রমিক সংখ্যা কয়জন ছিল, 60 জন শ্রমিক। কয়জন শ্রমিক, 60 জন শ্রমিক। এই মোট হলো তাহলে ওভারটাইম হলো 24,480 টাকা হলো ওভারটাইম। প্রিয় শিক্ষার্থী এইভাবে আমরা ওভারটাইম নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থী আবার দেখো স্বাভাবিক কর্মঘণ্টার কথা হচ্ছে 48, এবং ওই দিন সপ্তাহে ওই সপ্তাহে কাজ ছিল কারখানায় কত করছিল 65 ঘন্টা। 65 থেকে আমি স্বাভাবিক কর্মঘণ্টা যদি বাদ দিয়ে দিলে হবে ওভারটাইম, ওভারটাইম ঘন্টা বের হবে। ওভারটাইম ঘন্টা কত 17 ঘন্টা। তো ওভারটাইম মজুরি হার, এর হার বলছি স্বাভাবিক মজুরি ঘন্টা কত ছিল 12 টাকা, এর দ্বিগুণ কত হয়, তো 12 দ্বিগুণ 24 টাকা। তাই 17 ঘন্টা কাজ মানে ওভারটাইম করছে, কয় ঘন্টা করে, 1 ঘন্টা কয় টাকা করে পাচ্ছে, 24 টাকা করে পাচ্ছে। তো কয়জন শ্রমিক কাজ করছিল, 60 জন শ্রমিক। এই হলো 24,480 টাকা হলো ওভারটাইম। তো আমাদের ক নম্বর হয়ে গেছে। তাই খ নম্বর কি বলছে, মোট উপার্জন। খ নম্বর বলছে কি, খ নম্বর মোট উপার্জন সমূহ নির্ণয়। মোট উপার্জন সমূহ নির্ণয়। বিবরণ টাকা টাকা। উপার্জন সমূহ কি কি আছে প্রিয় শিক্ষার্থীরা দেখো, উপার্জন সমূহ কি আছে, মূল মজুরি কি আছে, মূল মজুরি, মূল মজুরি। তো মূল মজুরি কত করছে, তাহলে আপনি শিক্ষার্থী কয়জন শ্রমিক, 60 জন শ্রমিক। কয় ঘন্টা কাজ করছে, 48 ঘন্টা কাজ করছে। ঘন্টা প্রতি কয় টাকা করেছে, 12 টাকা করে গেছে। তাহলে আমরা একটা স্বাভাবিক মজুরি, কয় ঘন্টা কাজ করছে, 48 ঘন্টা কাজ করছে, কয় টাকা করে পাইছে, 12 টাকা করে পাইছে। তো কয়েকজন শ্রমিক, 60 জন শ্রমিক। তা আমরা নির্ণয় করব। কোটি হয় হলো 34,560 টাকা, 34,560 টাকা মূল মজুরি। এরপর উপার্জন কি কি আছে শিক্ষার্থীর লক্ষ্য করো, এখানে আছে বাড়ি ভাড়া কি আছে, বাড়ি ভাড়া কি আছে, বাড়ি ভাড়া। মূল মজুরির অর্থাৎ মূল মজুরি কত হলো 34,560 টাকা। 34,560 টাকার কয় পার্সেন্ট, 45%। কয় পার্সেন্ট, 45%। তাহলে কত হয় প্রিয় শিক্ষার্থীরা, 15,552 টাকা। এরপর আছে কি ওভারটাইম, ওভারটাইম। তো আমরা ক নম্বরে ওভারটাইম করেছি, তারপর দেখা দিতে পারে তোমার ওভারটাইম কিভাবে করছে, কয় ঘন্টা কাজ করছে, 17 ঘন্টা কাজ করছে ওভারটাইম। কয় টাকা করে, 24 টাকা করে। কয়জন শ্রমিক, 60 জন শ্রমিক। আমরা দিতে পারি কত হলো 24,480 টাকা। এরপর আছে কি যাতায়াত ভাতা কি আছে, যাতায়াত ভাতা। মূল মজুরি কত, মূল মজুরি কত 34,560 টাকার কয় পার্সেন্ট বলছে, 25%। কয় পার্সেন্ট, 25%। তো 25% কত আসে, 8,640 টাকা। এরপর একটা উপার্জন কি আছে এখানে, চিকিৎসা ভাতা।
কি আছে? চিকিৎসা ভাতা। মূল মজুরি অর্থাৎ 34,560 টাকার কয় পার্সেন্ট? 5%। কয় পার্সেন্ট? 5%। তাহলে কত হয়? 1728 টাকা। তাহলে মোট উপার্জন কটা হলো এখানে? আমি বলেছিলাম এখানে স্বাভাবিক মজুরি একটা আছে, মূল মজুরি, বাড়ি ভাড়া একটা, দুটা, যাতায়াত ভাতা একটা, তিনটা, চিকিৎসা ভাতা একটা, চারটা। তাই যোগ করি কত হয়? প্রিয় শিক্ষার্থীরা 84,960 টাকা। তাই হলো মোট উপার্জন। তাহলে আমাদের খ নম্বর হয়ে গেছে। তো কি বলছিল? মোট উপার্জন পরিমাণ নির্ণয় করো। তো মোট উপার্জন পরিমাণ কত হলো? 84,960 টাকা। এরপর গ নম্বর কি বলছে? মোট কর্তন সমূহ নিট মজুরি পরিমাণ নির্ণয় করো। মোট কর্তন সহ মোট নিট মজুরি পরিমাণ নির্ণয়। আমরা জানি যে নিট মজুরি পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয়? মোট উপার্জন থেকে কর্তন সহ বাদ দিলেই আমাদের হবে নিট মজুরি। তাহলে আমরা গ নম্বর কি লিখবো? মোট কর্তন সমূহ সহ নিট মজুরির পরিমাণ নির্ণয়। বিবরণ টাকা। তাহলে আমরা কি লিখবো? মোট উপার্জন সমূহ থেকে কর্তন সমূহ বাদ দেবো, অর্থাৎ বিয়োগ করবো। তো মোট উপার্জন কত ছিল এখানে আমাদের? মোট উপার্জন সমূহ আমরা লিখতে পারি খ থেকে আনিত। খ থেকে কত ছিল? 84,960 টাকা। 84,960 টাকা বাদ কর্তন সমূহ। তো কর্তন সমূহ কি কি আছে প্রিয় শিক্ষার্থীরা? লক্ষ্য করো, এখানে বলছে কি পক্ষান্তরে শ্রমিকগণ স্বাভাবিক মজুরি 10% প্রভিডেন্ট ফান্ডে, এটা হলো কর্তন। তো প্রভিডেন্ট ফান্ড মূল মজুরি কত ছিল? 34,560 টাকা। 34,560 টাকার কয় পার্সেন্ট বলছে? 10%। কয় পার্সেন্ট? 10%। এটা হয় কত? 3,456 টাকা। এরপর আর কত আছে কি? কল্যাণ তহবিল। কি আছে? কল্যাণ তহবিল মূল মজুরি অর্থাৎ 34,560 টাকার কয় পার্সেন্ট? 2.5%। কত হয়? 864 টাকা। এবার কত কি আছে এখানে? অগ্রিম মজুরি বলছে কি? অগ্রিম প্রদেয় মজুরি বাবদ। অগ্রিম প্রদেয় মজুরি ভাবে কর্তন, অর্থাৎ অগ্রিম মজুরি বল। কয় টাকা করে? জনপ্রতি 5 টাকা করে। কয় টাকা করে? 5 টাকা করে জনপ্রতি। মোট শ্রমিক ছিল কয়জন? 60 জন। মোট শ্রমিক ছিল কয়জন? 60 জন। তো 60 তাহলে 300। এরপর একটা আছে কি? একটা আয়কর। একটা আছে কি? আয়কর। একটা আছে কি? আয়কর। কয় টাকা করে আয়কর ছিল? 3 টাকা করে। কয় টাকা করে ছিল? 3 টাকা করে। কয়জন শ্রমিক? 60 জন শ্রমিক। তো 3 6 18, 180। তাই যোগ করে দেখো প্রিয় শিক্ষার্থীরা। তোমার কত হচ্ছে? কত? 4,800। তাহলে হলো মোট কর্তন। মোট কর্তন 4,800। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা এখন নিট প্রদেয় মজুরি আমরা করব। নিট প্রদেয় মজুরি কত? আমরা জানি যে উপার্জন সমূহ থেকে কর্তনগুলো বাদ দিলেই হবে নিট প্রদেয় মজুরি। তাহলে এখানে আমাদের মোট উপার্জন ছিল কত? 84,960 টাকা এবং মোট কর্তন বাড়াচ্ছে কত? 4,800। তাই 84,960 থেকে 4,800 বাদ দিলে আমাদের হবে নিট প্রদেয় মজুরি।
তাহলে ৮০,১৬০ টাকা হবে নেট প্রতি মজুরি। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, তারপর কি হবে, আজকে আমরা বেতন মজুরি নির্ণয় করলাম। এখানে বেতন মজুরি নির্ণয় করতে গিয়ে দেখা গেছে ওভারটাইম, আমাদের তো এখানে ঝামেলা ছিল কি ওভারটাইম। তো ওভারটাইমটা কিভাবে প্রিয় শিক্ষার্থীরা কিভাবে নির্ণয় করতে হয় তা আমার দেখা দিচ্ছে। এখানে একটু এই অঙ্ক একটু ঝামেলা করে, কি ওভারটাইমটা একটু ঝামেলা করে। তাই এই কারণে প্রিয় শিক্ষার্থীরা ওভারটাইমে দেখবে যে স্বাভাবিক কর্মঘণ্টা কত ছিল, তার মোট কারখানা কয় ঘন্টা কাজ করছে। তো যদি ওভারটাইমের চেয়ে যদি বেশি কাজ করে থাকে, মানে স্বাভাবিক কর্মের চেয়ে যদি বেশি কর্মঘণ্টা হয়ে থাকে, যে বেশি হবে সেটাই হলো ওভারটাইমের কর্মঘণ্টা। তার এখানে ওভারটাইমের মজুরির হারটা দ্বিগুণ থাকতে পারে, 2 গুণ থাকতে পারে, 3 গুণ থাকতে পারে। অর্থাৎ স্বাভাবিক কর্মঘণ্টা যেটা থাকবে সেটা যদি 1.5 গুণ হয়, তো 1.5 দিয়ে গুণ দেবো, 2 গুণ হলে 2 দিয়ে গুণ দেবো, 3 হলে 3 দিয়ে গুণ দেবো, দিয়ে হবে কি ওভারটাইম কর্মঘণ্টা। ওভারটাইম কি কর্মঘণ্টার হার, ওভারটাইম কর্মঘণ্টার হার। তো মোট কয়জন শ্রমিক ছিল, সে যে কয়জন শ্রমিক থাকবে সেই কয়জন শ্রমিককে আমরা গুণন দেবো, দিয়ে এইভাবে আমরা মোট উপার্জন এবং ওভারটাইম, মোট উপার্জন এবং কর্তন সমূহ, মোট উপার্জন থেকে কর্তন সমূহ বাদ দিয়ে হচ্ছে আমাদের নিট প্রতি মজুরি। তাই আমাদের প্রিয় শিক্ষার্থীরা এইটাই ছিল আজকে আমাদের আলোচনা। পরবর্তী আমরা ক্লাসে আলোচনা করব ওভারটাইম মজুরিতে আছে কিভাবে রেজিস্টারভুক্ত করতে হয়, কিভাবে রেজিস্টারভুক্ত করতে হয়। এটা আমরা বিবরণী ছকে করছি, কিসের ছকে করছি, বিবরণী ছকে করছি। আমরা পরবর্তী শিখব কি কিভাবে রেজিস্টার পদ্ধতিতে বেতন মজুরি নির্ণয় করতে হয়। তার পরবর্তী ক্লাসে আমরা রেজিস্টারভুক্ত কিভাবে করব সেই সম্পর্কে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তাই পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এই বলে আমার আলোচনা আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।